শুধু উস্কে দেওয়ার কাজ। মানে ওই উনুনটা জ্বলছিল, কোনো কারণে একটু আঁচটা যেন মনে হচ্ছে একটু ধিকি ধিকি হয়ে গেছে বলে একটুখানি উস্কে দিলাম একটা লাঠি দিয়ে, ওইটুকু হলেই আবার আঁচটা জ্বলে উঠলো। কারণ মানে কথোপকথন এক জিনিস, কিন্তু আপনার কথার এমন কতগুলো মানে ব্যাপার আছে যে ব্যাপারগুলো কিরকম বলি। একটা কথা আমি মানে সেদিন মানে কি বলবো, মানে অনেকক্ষণ ভেবেছি। মানে এমন অনেক কথা আপনি বলেন, আপনার ওই ছোট দুটো মানে ফেসবুক ও যখন খুললো আমি দেখি তো কৌশিকদা ঠিক কি পোস্ট করেছেন, ওনার নিজের অন্য কিছু আদৌ পোস্ট করেছেন কিনা। বলে না, আমি বললাম যে তুমি কি এই ব্যাপারগুলো মানে দেখেছো যে কৌশিকদা এই ধরনের পোস্ট গুলো করেন, এইগুলোকে কি কখনো খেয়াল করেছো? তখন তো বললো যে হ্যাঁ করেছি, মানে কথার শুনে মনে হলো যে ও এই ধরনের কথা তো আসলে লোকে বলে, ব্যাপারটা তা নয়। আমি ওকে স্পেসিফিক বললাম, যেমন ওই যে ক্ষেমং করি লিখন, ওই যে প্রান্তিক শীলের কবিতা, আমি ওটাকে করে রাখলাম। কেমন বললাম সে কে, সেটি লিখলো। ওই যে তারপরে বললেন পশু না হলে কবিতা লেখা যায় না, কবিতা অতি পাশবিক অনাচার এক্সপেন্ডিচার। মানে এই কথাটা কিছুই নয়। আপনি যদি এই কথাটা কথোপকথনের ভিত্তিতে হয়তো আপনি নাও বলতে পারতেন, আপনি বলতে গিয়ে তোড়ে একটা মানে মানে বিশেষ একটা ইন্ধনে হয়তো এই কথাটা বলে ফেলবেন। আমি না এই যে কথাটা পশু না হলে কবিতা লেখা যায় না, কবিতা অতি পাশবিক অনাচার এক্সপেন্ডিচার, এই কথাটাকে মানে আমি যে পড়লাম আপনার একটা ছোট্ট পোস্টারের মাধ্যমে, এইবারে এখান থেকে না আমি হাজার রকম চিন্তার মধ্যে যেতে শুরু করলাম যে তাহলে আমাদের মানসী সংস্কার, সে সামাজিক মানুষের সংস্কারের সঙ্গে কবিতার তাহলে দূরত্ব কত দূর, কবিতার বিরোধ কি রূপ, আদৌ কি সামাজিক সংস্কারে আক্রান্ত সভ্য মানুষ, যে সভ্য মানুষকে আমরা চিনি জানি, যে সভ্য মানুষ আমরা হয়ে উঠছি, যে সভ্য মানুষের আদব কায়দা ছাড়া আমরা অন্যের সামনে গিয়ে দাঁড়াতে পারি না, আর একজন কবিতা লিখিয়ে মানে কবি তিনি অতি পাশবিক অনাচার করছেন তার লিখনের মধ্যে, তার টেক্সট সেই জিনিসকেই তারই গর্জন, তারই হুঙ্কার, তারই হাহাকার, তারই নৈশব্দের মধ্যে একটা টেক্সট কিভাবে চলে যেতে পারে। মানে আপনি তো বললেন একটা লাইন, আমার মাথার মধ্যে হাজার রকম কথা ঘুরতে শুরু করলো। আমার মনে হলো পরে কিছুই নয়, আমি স্রেফ আরেকটা কথা জিজ্ঞেস করলাম, এবং আপনার কথা আমি যতটুকু দেখলাম, যতটুকু শুনলাম, বুঝলাম, অনুভব করলাম, তাতে করে দুটো জিনিস আমি বুঝেছি যে আপনাকে কোনো একটা মোক্ষম জায়গাতে যদি একটা প্রশ্ন ছুড়ে দেওয়া যায়, হয়তো সেদিন আপনি কথাটাকে বললেন, শুনলেন, হয়তো একটা উত্তরও দিলেন, মানে পাল্টা একটা কথাও বললেন, কিন্তু আমার মনে হয় কথাটা আপনার মাথার মধ্যে মানে যে কোনো সময় আপনার মাথার মধ্যে দুম করে একটা বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে। ওই কথাটা হয়তো সেদিন আপনি শুনে কিছুই বললেন না, হয়তো একটা দুটো সাধারণ কথা বলে চলে গেলেন, পরে আপনি হঠাৎ নানান সময়ে কথাটা কাজ করতে করতে একদিন সেই কথার প্রতিক্রিয়াতে এমন কথা আপনিই জন্মে গেল যেন আপনি নিজেই একটা ফেসবুক লাইভ করে বসে আছেন 10 মিনিটের। আমি আসলে ওই ধরনের না কথা আপনাকে দিয়ে কিছু বলিয়ে নিতে চাই আর কি। আর আমার কতগুলো বেসিক জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাটা কিন্তু কোনো অধ্যাপককে, মানে খুব গুণী পণ্ডিত অধ্যাপক তাকে করে আমি পাবো না, কারণ তারাও শেষ পর্যন্ত ওই সিস্টেমের অনুবর্তী হয়েই কথা বলবে। একটা সিস্টেমকে হয়তো আক্রমণ করতে গিয়ে আরেকটা সিস্টেমের অনুবর্তী হচ্ছে, এরকম একটা অবস্থা হবে। কিন্তু আপনি তো কথা বলেন খুব স্বাধীনভাবে, সেই স্বাধীন কথা মানে যে অর্থে স্বাধীন, মানে কোনো সংস্কারের বাইরে গিয়ে কথা বলা, কোন রকম মানে সংস্কার নেই, কথা বলছেন একেবারে আঁকাড়া একটা মানে কি বলবো, মানে প্রান্তের হাওয়ার মতো আদুর একটা দমকা কিছু এসে আমার বুকের মধ্যে ঢুকে গেল। এই যে ব্যাপারটা না, আমি দেখলাম যে এই ব্যাপারটা বলতে গেলে যে ধরনের অভিপ্রায়হীন সাহস দরকার,
সেটা আপনার মধ্যে বিপুল পরিমাণে আছে। এইটা না আমি কোনো মতেই কথা বলে নষ্ট করতে চাই না। আমি না কিছুদিন আপনার কিছু কথা শুনবো, কারণ এটা আমার কাছে একটা আমার লিখবার একটা মানে বিষয় খুঁজে পেলাম। আমি সেটাকে কি ফর্মে লিখবো, অবশ্যই সেটা কবিতার ফর্ম নয়, কবিতার বাইরের অন্য কোনো একটা ফর্ম, কিন্তু এগুলোকে আমাকে লিখতেই হবে। একটা মানে আগাগোড়া একটা চরিত্র কথা বলে যাচ্ছে, তার সঙ্গে কেউ একজন ছায়ার মতো ঘুরছে, সে হয়তো ওই আছে বলেই কথাগুলো মানে একজন শুনছে বলেই আরেকজন বলছে, তার শোনাটা এখানে কিন্তু ওইটুকুই যা গুরুত্ব। দুটোই সমান জরুরি আর কি। হ্যাঁ, দুটোই সমান জরুরি, কিন্তু শোনাটা জরুরি এ কারণে, কারণ ওই শোনার লোকটি না থাকলে আসলে বলাটা হতো না। হ্যাঁ, হ্যাঁ, একদমই। আর দ্বিতীয়ত আমি তো অনেক সময়, আমি এটা বোধহয় কোথাও আমার ডায়েরিতে লিখছিলাম যে আদিদেবের ক্ষেত্রেও হয়, কিন্তু তোমার সঙ্গে আমার আরও বেশি হয়, যেটা হচ্ছে তুমি যখন বলো আমি অ্যাকচুয়ালি কথা কম বলি, কারণ হচ্ছে আমি সাধারণত বেশি কথা বলি। এবার হচ্ছে তুমি কথা বললে আমি, কারণ তোমার তোমার একটা নিজস্ব বলা আছে একটা বিশাল, হ্যাঁ, সেই বলাটা ওইটা আমারও শোনা দরকার ইকুয়ালি আর কি। আসলে ওই যে লেখক পাঠকের সম্পর্কর মতো যে ওই মানে তোমার এমনকি আমি ওটা একটা অপ্রাসঙ্গিক বলছি যে আমাকে পিয়ালি জিজ্ঞেস করলো ইয়ের সঙ্গে, ইয়ের কথা হচ্ছিলো, যেহেতু আমি তোমার ওই ফার্নান্দো পেসোয়ার বিরুদ্ধে একটা লেখা লিখেছি, ওটা আমি প্রথম দিনই বই পড়ে প্রথম পেজ পড়েই আমার একটু আপত্তিকর লেগেছিল। লেখাটা খুব মহৎ বই, মানে বুক অফ ডিসকোয়ার্ড, কিন্তু এটাকে সবাই যেভাবে সর্বজন স্বীকৃত করেছে, সর্বজন স্বীকৃতও বটে, এবং 20 শতকের মানে হয়তো 20টা কি 25টা বা 100টা বইয়ের মধ্যে থাকবে, ওটা এতই ইম্পর্টেন্ট বই, কিন্তু কি ওটা প্রাক ফিলোসফিক্যাল অটো ডিকনস্ট্রাকটিভ নয় আর কি। হ্যাঁ, যে অর্থে বেকেট সম্পর্কে আমাদের দেরিদা বলছেন, দেরিদা মানে বেকেটকে বেশি আলোচনা করা যায় না কারণ হচ্ছে ও অটো ডিকনস্ট্রাকটিভ, কিন্তু আসলে বেকেট রিয়েলি অটো ডিকনস্ট্রাকটিভ নয়। দেরিদা হয়তো একটু ওখানে প্রিটেন্ড করেছে বা একটু হাইপার বলে ঢুকেছে, কিন্তু এই ভদ্রলোকের লেখা আমি যখন লেখাটা আমি নিয়ে লিখেছি, এত লোক তো সেন্টিমেন্টাল, ভীষণ লোকে রিয়্যাক্ট করেছে নানাভাবে। এই কালকে না আজকে একটা পোস্ট করেছি, কালকে বোধহয় পোস্টটা করেছি। হ্যাঁ, এবার কখনো সময় পেলে তুমি দেখো। আর ওইটাতে তখন ওই আমি ইয়ের কথা হলো আর কি তোমার। না, আমি ওই পোস্টটা তো দেখার একটাই অন্তরায় যে অন্যের সাহায্যে আমাকে দেখতে না, না, হয়। আপাতত দরকার নেই, আমি সেটা বলছি না, না। আমি অনেক সময় কি হয়, হ্যাঁ, কাউকে সঙ্গে পেয়ে গেলে যদি দেখা যায় যে তার ফোনটা আমার হাতে সে দিতে রাজি হয়, মানে রাজি নয়, বন্ধু বান্ধবদের চাইলে দেবে নাই বা কেন, হ্যাঁ, আমি বলি একদম। যে একটা ফেসবুকে একজন একটা পোস্ট দেখবো, একটু দাও বলে হয়তো দিয়ে দিল। হয়তো একেবারেই সে সাহিত্য কবিতা এসবের মানে সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিই নয় আর কি, তো বরং সাহিত্য কবিতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এগুলো দেখতে যাওয়া অনেক রিস্কি, কারণ এই লোকগুলো বিচিত্র রকম মানে সমস্ত হ্যাঁ, হ্যাঁ, অনুসন্ধান ইনহিবিশনে মানে জড়িয়ে আছে একদম। হ্যাঁ, মানে বিচিত্র সব মানে উঁকি ঝুঁকি এবং মানে একটা মানে নানাবিধ কাল্পনিক বন্ধ পেয়ে যাওয়ার মানে ভয়ঙ্কর শক্তি এদের। হ্যাঁ, তো এটা মানে ব্যাপার। তো আমি যে কোনো দিনই আপনার সঙ্গে দেখা করার জন্য করতে পারি, কিন্তু ওই একটাই ব্যাপার যে আমি যেদিন দেখা করব ওই দিন আসলে আমি কোনোভাবেই ওই কোনো একটা সময়ের পর আমাকে উঠে যেতে হবে, এই তাড়াটার মধ্যে আমি কিছুতেই করব না বলেই আমি তবুও আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে আমি কথা বলে নেবো, এটা একটা ব্যাপার। আর একটা যেটা বিষয়, আমি কিন্তু ওই জীবনানন্দ দাশের 176 বা 78টা ছবি আপনার দেখলাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখলাম বলতে ওই আর কি অন্যের ফেসবুকের সাহায্য নিয়ে আমাকে দেখতে হলো, ওই যে লিঙ্কটা, একটা লিঙ্ক থেকে হ্যাঁ, দেখা। ওই আমাদের সুকান্ত, হ্যাঁ, সুকান্ত। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তার বাইরে আমি ওই জীবনানন্দ নাম দিয়েই অথবা জীবনানন্দ দাস নাম দিয়েই আপনার কয়েকটা পোস্টার এবং আপনার মানে পোর্ট্রেট, মানে জীবনানন্দের পোর্ট্রেট দিয়ে সেখান থেকে পোর্ট্রেট গুলো বেছে কোনগুলোকে মানে প্রিন্ট করলে তার কোয়ালিটি ড্যামেজ হবে না, এগুলো যেহেতু একেবারেই মানে ফেসবুক পর্যন্ত চলে গেছে, সেখান থেকেই সোর্স। এখন ফেসবুকে চলে গেলে অনেক সময় আমি শুনেছি সন্তুরা যারা কাজ করে, আমি এতদিন ধরে জীবনানন্দ পড়ছি, আমি জানি না জীবনানন্দকে এভাবে এভাবে ছবি দিয়ে। আমি বললাম যে মনে হচ্ছে না জীবনানন্দের উপরে এই
176-77টা ছবি আর নতুন কয়েকটা ছবি আপনি আবারও এঁকেছেন, যেগুলো আমি দেখেছি এই বছরে। আমি বললাম মনে হচ্ছে না গোটা জীবনানন্দ বিষয়, জীবনানন্দের ওপরে এত মানে বিশুদ্ধ সন্দেহ। আমি বিশুদ্ধ শব্দটা আসলে কোনো বাতিক থেকে নয়, আমি বিশুদ্ধ শব্দটা মানে তার মানে এটাকে জোর দেওয়ার জন্য বলছো, বুঝতে পেরেছি। এটা একটা বিশেষ অভিপ্রায় বলেছি যে এই বিশুদ্ধ সন্দর্ভ আপনি দেখেছেন। তারপরে আমি ওকে দেখালাম এই গলিত স্থবির ব্যাং যেটাতে লিখে রেখেছেন। আমি বললাম দেখুন, শুধু গোটা সবকিছু ভুলে যান, শুধু গলিত স্থবির ব্যাং এইটা ভাবুন আর ছবিটা দেখুন আর জীবনানন্দের পাঠ এই মর্মে আপনার যা স্মরণে আসছে, আপনার অনুভবে যা আসছে, আপনি সেটাকে বা চিন্তায় যা আসছে আপনি সেটাকে একবার ভাবুন। বলছে আমি তো আসলে তোমার বলার আগেই শুধু ওটাই ভাবছি যে এভাবে জীবনানন্দকে দেখতে পেলাম, তার কবিতা পাঠের পড়ার যে অভিজ্ঞতা, অনুভূতি, চিন্তাগুলোর সঙ্গে তার যে সম্পর্ক গড়ে তুলেছে, সেই গোটা ব্যাপারটা কতজনের কত লেখাতে, কত কথাতে, কত বক্তৃতাতে, কত বিচিত্র উপায়ে জেনেছি। তার সঙ্গে আমার মতের বিরোধ হয়েছে, তার সঙ্গে আমি মেলেনি। ব্যাপারগুলোকে মনে হয়েছে মানে এরকম উনি ভেবেছে, এভাবে একটু জোর করে ভাবা হয়ে গেল, এরকম করে না ভেবে কি মানে এই ভাবাটা অনেক সময় মানে মনে হলো যেন ভাবতে হবে তাই ভাবা। কিন্তু এই যখন ছবিগুলো দেখছি তখন গোটা জীবনানন্দের মানে রচনা, মানে অনেক অনেক লেখা শুধু জীবনানন্দের মানে ওই অবয়ব, মানে ওই মুখের ওই আদলের ভেতর দিয়ে জীবনানন্দের বিচিত্র এফেক্ট এবং ডাইমেনশন গুলোকে মানে নানান অনুষঙ্গকে এমন ভাবে মানে জ্যান্ত হাজির করিয়ে দিচ্ছে চোখের সামনে। আমি অবাক হয়ে গেলাম, এত বিচিত্র তার মানে কি বলবো রেখার কাজ নানান সময় নানান ভাবে করেছেন। চোখগুলোর কাছে দেখছি যে আশ্চর্য রকম ভাবে চোখটা কি মানে চোখ কিন্তু একই রকম ভাবেই কথা বলছে। চোখের ওই জায়গাটা কিন্তু যেন মনে হচ্ছে চোখটা যেন স্থির হয়ে আছে সব জায়গাতে। চোখটা চোখের মানে যেটাকে আমি ঠিক চোখ বলে যে অংশটাকে মানে ধরছি, ওই একেবারে রেখাগুলোকে ছেড়ে দিয়ে শুধু চোখের যে অ্যাপ্রোচটা, সেই চোখটা কিন্তু আশ্চর্য রকম ভাবে ওই একই রকম একটা চোখ প্রতিটি লেখাতে মানে প্রতিটি আঁকার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। মায়াবী চোখ তো, আর চোখকে ডিসপ্লেস করার একটা রিস্ক থাকে, কারণ হচ্ছে কিছু কিছু ছবিতে করেছি, আর আমি রিসেন্ট দু একটা ছবিতে তো করেইছি, কিন্তু কথাটা হচ্ছে ওই ওই আর কি, মানে যেমন হচ্ছে জীবনানন্দ দাশের আসলে তো অনেক আমরা ছবি পাইনি, ফলত হচ্ছে ওই যে মনোলিথিক একটা ছবিকে বেস করে আমাদের সবসময় কাজ করতে হচ্ছে। এমনকি তুমি ধরো না যে মানে এত আনফর্চুনেট, মানে বোদলেয়ারের কত ছবি আছে, এমনকি লোত্রেমনের ছবি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, র্যাবোর এতগুলো ছবি পাওয়া যাচ্ছে, যে জীবনানন্দ দাশের কয়েকটা ছবি, মানে এটা খুবই মানে তার আগে রবীন্দ্রনাথের কত ছবি হয়েছে। এবার ছবি না থাকাটা তো একটা খুবই মানে তুমি আসলে একটা একটা প্রিন্ট, একটা ব্রোমাইড, একটা তোমার পাসপোর্ট ছবিকে নির্ভর করে পুরো ইমেজটা আমাদের তৈরি করতে হয়েছে ওর সম্বন্ধে। হ্যাঁ, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা হয়তো ছবি থেকে আমরা ভিত্তিটা করছি, রবীন্দ্রনাথের কত বয়সের কত ছবি পাচ্ছি। হ্যাঁ, এটা তো খুবই মানে প্যাথেটিক একটা, যে না একদম ফিক্সড আমাদের ওটা হয়ে গেছে, মানে ওই হর্ষবর্ধনের সিলমোহরে হর্ষবর্ধনের প্রোফাইলের মতো একদম, হ্যাঁ, একদম সিঙ্গুলার ইভেন্ট। এটা একটা যাই হোক এই ব্যাপার। আর যেটা বিষয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দেখলাম একটা এসএমএস জিজ্ঞেস ওটা করেছেন আমি কবিতা। এক মিনিট ওটা তো কথা বলছি, দাঁড়াও, হ্যাঁ আমি একটা রেকর্ড করছি তো, এক সেকেন্ড কেটে নিই।